মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। ইরানের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। একই সঙ্গে তেহরান কখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেন তিনি। এদিকে ইরানের সাথে চলমান সংকটের মধ্যে কাতার ও ইসরায়েলের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। মধ্যপ্রাচ্য সংকটের মোড় বদলে যাচ্ছে ক্ষণে ক্ষণে। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, যুক্তরাষ্ট্র ইরানের একে অপরের দেয়া প্রস্তাবে অনাস্থা, সাথে যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলা, সব মিলিয়ে রীতিমতো কঠিন এক সময়ে মধ্যপ্রাচ্য। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে ইরান নতুন প্রস্তাব দিলেও তাতে মন গলেনি ট্রাম্পের। উল্টো অসন্তোষ প্রকাশ করে সতর্ক করেন, খুব দ্রুত সংঘাতের ইতি টানলে ভবিষ্যতে আবার একই ধরনের সংকট তৈরি হতে পারে। আমি এখন ইরানের কিছু নৃশংস লোকদের সাথে যুদ্ধ করছি। তারা খুবই নৃশংস। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে দিব না, নয়তো তারা ইসরায়েলকে ধ্বংস করে দেবে। এমনকি বাদ যাবে না মধ্যপ্রাচ্য ও ইউরোপ। তাই তাদের উপর চাপ প্রয়োগ চলবেই। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের ভেতরেই ট্রাম্পের ইরানে অভিযানের সমালোচনা তীব্র হয়েছে। এক জরিপে দেখা গেছে 61% মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ হোয়াইট হাউসের ভুল সিদ্ধান্ত বলে মনে করেন। এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী ঘিরে নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে ট্রোল দিয়ে কোনো জাহাজ হরমুজ পার হলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক কূটনীতিও বেশ সক্রিয়। জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত জানান, চলতি মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফরে হরমুজ নিয়ে আলোচনা হবে। অন্যদিকে লেবাননে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য মতে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত 16 জন নিহত হয়েছে। আরাফাত ইসলাম, ৭১। ইরান ইস্যুতে মতভেদের ঝেড়ে ন্যাটোর সদস্য দেশ জার্মানি থেকে 5,000 সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এ ঘোষণা দেয়। ইরানের কাছে যুক্তরাষ্ট্র অপদস্থ হচ্ছে জার্মান চ্যান্সেলরের এমন বক্তব্যের জেরে সেনা কমানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। পেন্টাগনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, জার্মানির সাম্প্রতিক মন্তব্যগুলো ছিল ভুল ও অনুচিত। এ ধরনের মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প সঠিক পদক্ষেপই নিচ্ছেন। আগামী 1 বছরের মধ্যে সেনা প্রত্যাহারের কাজ শেষ হবে। জার্মানিতে বর্তমানে প্রায় 35,000 মার্কিন সেনা দায়িত্বে আছেন, যা ইউরোপের অন্য দেশের যে কোনো তুলনায় বেশি। ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় হওয়া অর্থ দিয়েই জাতিসংঘের পুরো মানবিক সহায়তা কর্মসূচি চালানো সম্ভব ছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার প্রধান টম ফ্লেচার। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় $25 বিলিয়ন ব্যয় করেছে পেন্টাগন। অথচ 2026 সালের জন্য জাতিসংঘের বৈশ্বিক মানবিক সহায়তা তহবিলের চাহিদা ছিল $23 বিলিয়ন। বিস্তারিত নাহিদা রিন্থির রিপোর্টে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক ব্যয়ের বিপরীতে বিশ্বজুড়ে মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার জানিয়েছেন, শুধু ইরান যুদ্ধেই পেন্টাগনের যে অর্থ ব্যয় হয়েছে তা দিয়ে 2026 সালে পুরো বৈশ্বিক মানবিক সহায়তা কর্মসূচি পরিচালনা করা সম্ভব ছিল। এছাড়া যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সোমালিয়ার মতো দরিদ্র দেশগুলো, যেখানে লাখো মানুষ এখন ক্ষুধা ও অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। সোমালিয়া থেকে দেওয়া এক বক্তব্যে ফ্লেচার বলেন, এই অর্থ দিয়ে অন্তত 8,70,00,000-এর বেশি মানুষের জীবন রক্ষাকারী সহায়তা নিশ্চিত করা যেত। আমি খুবই ক্ষুব্ধ। এখানকার চরম দুর্দশাগ্রস্ত মানুষদের সাহায্য করার পরিবর্তে সম্পদ সংঘাতের পেছনে ব্যয় হচ্ছে। যুদ্ধের প্রতিটি দিনে শত শত কোটি ডলার খরচ হচ্ছে, যা দিয়ে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানো যেত এবং এখানে আমার সঙ্গে দেখা হওয়া মানুষদের জীবনও বদলে দেওয়া যেত। বিশ্ব যখন অস্ত্র ও সামরিক খাতে বিপুল অর্থ ব্যয় করছে, তখন মানবিক সহায়তার জন্য প্রয়োজনীয় অর্থের ঘাটতিতে লাখো মানুষ অনাহার ও মৃত্যু ঝুঁকিতে পড়ছে।
ফ্লেচারের দাবি, ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম দ্বিগুণ হয়েছে এবং খাদ্যের দাম বেড়েছে প্রায় 20%। আমি আশঙ্কা করছি তহবিলের ঘাটতিটা অনেক। বিশ্বব্যাপী মানবিক সহায়তা খাতে আমরা মাত্র 1 বছরের বেশি সময়ের মধ্যে তহবিলের 25 থেকে 40% হারিয়েছি। তাই পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে পড়ছে। তবে সাম্প্রতিক সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র ও সংকটাপন্ন দেশগুলো। বিশেষ করে সোমালিয়ার পরিস্থিতিকে ভয়াবহ উল্লেখ করে তিনি জানান, দেশটিতে যুদ্ধের প্রভাবের পাশাপাশি খরা ও বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমানে সোমালিয়ায় জাতিসংঘের মানবিক সহায়তা কর্মসূচির মাত্র 13% অর্থায়ন নিশ্চিত হয়েছে। ফলে অনেক স্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়ে গেছে, যার ফলে প্রায় 5 লাখ শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। টম ফ্লেচার সতর্ক করে বলেন, পর্যাপ্ত অর্থায়ন না পেলে আগামী কয়েক বছরে বিশ্বের শত শত মিলিয়ন মানুষের জীবন হুমকির মুখে পড়বে। নাহিদা রিন্থি, 71। ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের ওপর শুল্ক বাড়িয়ে 25% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে চলতি সপ্তাহে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ইইউ বাণিজ্য চুক্তি লঙ্ঘন করেছে। অবশ্য কিভাবে চুক্তি ভঙ্গ হচ্ছে তা ব্যাখ্যা করেনি ট্রাম্প। এর বিপরীতে ইউরোপীয় কমিশন জানায়, ইইউ তাদের প্রতিশ্রুতি মেনেই চলছে এবং আঞ্চলিক স্বার্থ রক্ষায় সব ধরনের বিকল্প খোলা রাখা হবে। ইউরোপের অর্থনীতির একটি উল্লেখযোগ্য অংশই গাড়ি উৎপাদনের উপর নির্ভরশীল। গত জুলাইয়ের বাণিজ্য চুক্তি অনুযায়ী ইইউর গাড়িতে 15% শুল্ক নির্ধারণ করা হয়েছিল। বিশ্বের নজর যখন ইরান যুদ্ধের দিকে, তখন তুরস্কের শিপইয়ার্ডগুলোতে নিঃশব্দে চলছে এক বিশাল কর্মযজ্ঞ। দেশটির প্রথম নিজস্ব বিমানবাহী রণতরী মুগেমের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে আঙ্কারা। বিশেষজ্ঞরা বলছেন, লিবিয়া, সোমালিয়া এবং সুদানের মতো অঞ্চলে তুরস্কের প্রভাব এবং বিপুল বিনিয়োগ রক্ষায় মুগেম হবে তাদের মূল অস্ত্র। তুরস্কের এই তৎপরতায় এখন জোর আলোচনা চলছে। তাহলে কি পরবর্তী ইরান হতে যাচ্ছে দেশটি? বিস্তারিত জানাচ্ছেন চৈতি সারোয়ার। পুরো বিশ্ব যখন হরমুজ প্রণালী ও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ নিয়ে ব্যস্ত, ঠিক তখনই তুরস্কের শিপইয়ার্ডগুলো দেশে প্রথম নিজস্ব প্রযুক্তির বিমানবাহী রণতরী মুগেম তৈরিতে দিন-রাত এক করে ফেলছে। এটি তুরস্কের ইতিহাসে নির্মিত সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। গেল সপ্তাহে তুরস্কের নৌবাহিনী কমান্ডার অ্যাডমিরাল এরকুমেন্ট তাতলিওগ্লুর এক ঘোষণা রীতিমতো হইচই ফেলে দিয়েছে। তিনি জানান, নির্ধারিত সময়ের প্রায় 1 বছর আগেই রণতরীর মূল কাঠামো প্রস্তুত হয়ে যাচ্ছে। নির্মাণাধীন এই রণতরীটির ওজন হবে 60,000 টন এবং দৈর্ঘ্য 285 মিটার। এটি ফরাসি রণতরী শার্ল দ্য গলকেও ছাড়িয়ে যাবে, যা বর্তমানে ভূমধ্যসাগরের সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ হিসেবে পরিচিত। মুগেমে অন্তত 7টি বিমান ও ড্রোন মোতায়েন করা সম্ভব হবে এবং এতে থাকবে দ্রুত টেক অফ ব্যবস্থা। তুরস্কের এই সামরিক তৎপরতার পেছনে ইসরায়েলের সাথে বাড়তে থাকা উত্তেজনা বড় ভূমিকা রাখছে। ইসরায়েলি সরকারি ও বিরোধী দলীয় নেতারা তুরস্ককে পরবর্তী ইরান হিসেবে আখ্যায়িত করছেন। তুরস্কের বিমানবাহী রণতরী তৈরির চিন্তা 90-এর দশকের শুরুর দিকে হলেও 2017 সালে এটি বাস্তবে রূপ নিতে শুরু করে। শুরুতে মার্কিন F-35 যুদ্ধবিমান ব্যবহারের পরিকল্পনা থাকলেও 2019 সালে তুরস্ককে এই কর্মসূচি থেকে বাদ দেয় ওয়াশিংটন। ফলে নিজস্ব প্রযুক্তির দিকে ঝুঁকেছে আঙ্কারা। বিশেষজ্ঞদের মতে, আর্থিক সীমাবদ্ধতা থাকলেও আঙ্কারা ধীরে ধীরে এই সক্ষমতা অর্জন করতে পারবে। দীর্ঘমেয়াদে এই রণতরী আন্তর্জাতিক পরিমণ্ডলে তুরস্কের শক্তির ভারসাম্য বদলে দেবে। চৈতি সরোয়ার, 71। গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত 31 জন কর্মী আহত হয়েছেন। গত বৃহস্পতিবার গাজার উদ্দেশ্যে রওনা হয় ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। কিন্তু গাজা উপকূল থেকে 600 নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় এই বহরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। 58টি নৌকার মধ্যে 22টি নৌকা থেকে প্রায় 175 জন স্বেচ্ছাসেবীকে আটক করে তারা। স্বেচ্ছাসেবীরা জানান, একটা নৌকায় তাদেরকে প্রায় 40 ঘন্টা ধরে আটকে রেখে ব্যাপক মারধর করা হয়। পর্যাপ্ত খাবার ও পানিও দেয়া হয়নি তাদের। এদিকে ফ্লোটিলার উপরে এই হামলায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সম্ভাব্য উত্তেজনা এড়াতেই আগাম অভিযান চালানো হয়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষে একাধিক বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে ভারতীয় জনতা পার্টি বিজেপি। তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে বিজেপির বড় জয়ের সম্ভাবনা জেগেছে। ফলে 15 বছর রাজ্য ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এবার শঙ্কায় জয় নিয়ে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম।
বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে নির্ভার বিজেপি, আর চিন্তার ভাঁজ তৃণমূল কংগ্রেসের কপালে। কেননা বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে বিজেপি, তাই 15 বছর ধরে রাজ্য ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এবার জয় নিয়ে শঙ্কায়। কয়েকটি সমীক্ষায় তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে বিজেপির বড় জয়ের সম্ভাবনা প্রকাশ করা হয়েছে। টুডেস চাণক্য তাদের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে বিজেপি এবার পশ্চিমবঙ্গে বিশাল জয়ের পথে। সমীক্ষাটিতে বিজেপিকে 192টি আসনে জয় পাওয়ার আভাস দেওয়া হয়েছে। ভোটের হার হতে পারে 48%। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস জোট 100টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে 38%। এছাড়া অন্যান্য দলগুলো মিলিতভাবে 14% ভোট পেতে পারে, মিলতে পারে 2টি আসন। পি ম্যাট্রিস এবং পি মার্কের বুথ ফেরত জরিপেও বিজেপির জয়ের আভাস। 294 আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গের ম্যাজিক ফিগার 148। পি ম্যাট্রিস বলছে পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 146 থেকে 161টি আসনে জিততে পারে বিজেপি। তৃণমূল পেতে পারে 120 থেকে 140টি আসন। অন্যদিকে পি মার্কের সমীক্ষায় দাবি করা হয়েছে বিজেপি পশ্চিমবঙ্গে 150 থেকে 175টি আসন পেতে পারে এবং তৃণমূল পেতে পারে 118 থেকে 138টি আসন। উভয় সমীক্ষাতেই দ্বিমুখী লড়াইয়ের আভাস মেলে, তাই তো বাম ও কংগ্রেস অনেকটাই হিসেবের বাইরে। সবগুলো সমীক্ষা যখন বিজেপির জয়ের ইঙ্গিত দিচ্ছে, ঠিক তখন পিপলস পালসের বুথ ফেরত জরিপের মতে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কিছু আসন হারালেও পুনরায় ক্ষমতায় আসতে পারে দলটি। এই সমীক্ষায় বিজেপির আসন সংখ্যা 95 থেকে 110-এর মধ্যে আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রশ্ন উঠেছে, প্রকাশিত এসব সমীকরণ কতটা মিলতে পারে বাস্তব ফলাফলের সাথে। 5 বছর আগে 2021 সালের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপগুলোর সাথে মূল ফলাফলের বড় ধরনের পার্থক্য দেখা গিয়েছিল। সেবার প্রায় কোনো সংস্থাই তৃণমূলের এমন একচেটিয়া জয়ের পূর্বাভাস দিতে পারেনি। সেবার 292টি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল একাই 213টি আসন জিতে বিশাল ব্যবধানে ক্ষমতায় ফেরে। 2021-এর নির্বাচনে 200 আসন পাওয়ার আশা করলেও বিজেপি শেষ পর্যন্ত পেয়েছিল 77টি আসন। আরাফাত ইসলাম, 71। ইরানে কারাগারে থাকা শান্তিতে নোবেলজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। 2023 সালে নোবেল পুরস্কার বিজয়ী এই মানবাধিকার কর্মীর ফাউন্ডেশন জানায়, নার্গিস গুরুতর অসুস্থ হওয়ায় কারাগার থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি গত মার্চের শেষ দিকে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সবশেষ গত বছরের 12 ডিসেম্বর থেকে তিনি কারাগারে আছেন। এর আগে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে করা মামলায় 13 বছরের 9 মাসের সাজা হয় নার্গিসের, কিন্তু অসুস্থতার কারণে 2024 সালের শেষ দিকে তাকে তেহরানের এভিন কারাগার থেকে সাময়িক মুক্তি দেওয়া হয়। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।